বাংলাদেশের যে বিশ্বব্যাপী যে বদনামের চেষ্টা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশই মিথ্যা, আপনারা জানেন সেটা। অধিকাংশ মিথ্যা, যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে সত্য যদি ছিটে ফোটা থেকে থাকে সেটা তিলকে তাল করা হয়েছে। এটা কিন্তু মিডিয়ার কাজ। ভারতীয় মিডিয়া আপনারা জানেন যে প্রবলভাবে আমাদের বিরুদ্ধে লেগেছিল। আমাদের একটা অন্যতম শক্তি হচ্ছে যে প্রফেসর ইউনূসের ইমেজ সমস্ত পৃথিবীতে ভালো, সবাই তাকে চেনেন। তার তত্ত্বাবধানে যে এরকম অপকর্ম সম্ভব না এটা সবাই বিশ্বাস করে। কাজেই আমরা এদিক দিয়ে অনেকখানি সুবিধা আছি। কিন্তু আমি মনে করি যে যে কোনো ক্ষেত্রে মিডিয়ার যথেষ্ট শক্ত ভূমিকা থাকতে পারে, এবং আপনারা যে পজিটিভ জিনিসগুলো দেখবেন সেগুলিকে তুলে ধরবেন শুধু একটি আর্টিকেলে না। ফলো আপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রায়ই আমি দেখি, যেটা কিছু মনে করবেন না, আমি তো মিডিয়ার সাথে আমি নিজেও জড়িত। আমি গত 7 বছর যাবত অপ এড লিখি বিভিন্ন ইস্যুর উপরে। তো আমি দেখেছি যে আমরা প্রায়ই খুব একটা গরম ইস্যু আসলে সেটাকে উত্থাপন করি, তারপরে ফলো আপ হয়। কিন্তু আসলে কিন্তু রেজাল্টের জন্য ফলো আপ প্রয়োজন হয়। আপনি যে ইস্যুটা তুলে আনবেন, মনে করেন যে সেটা জনগণের, দেশের উপকার হবে, অর্থনীতির উপকার হবে, সেটাই আর্টিকেলটা লিখেই শেষ করবেন না, সেটা ফলো আপ করবেন, তারপরে কোথায় আটকে আছে সেগুলি বলবেন। এটা কাজে লাগে কিন্তু, কারণ সব কিছুর পরেও মিডিয়াকে কিন্তু যে কোনো সরকারি ক্ষমতা থাকুক তারা কিন্তু কগনিজেন্সে নেয় এবং দেখে যে ওখানে কি আছে না আছে। তো আপনাদেরকে এই অনুরোধ রেখে এবং এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ইকোনমিক রিপোর্টসকে ধন্যবাদ দিই। আমি কিন্তু স্মোক করি না, আমার পরিবারের কেউ, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ স্মোক করে না। তারপরে আমি কথাটা বলছি এই কারণে যে মানুষ তো স্মোক করে, এখন এটাকে কমার্শিয়াল দিক থেকেও দেখতে হবে আমাদের জন্য। একেবারে এমন অবস্থা না হয় যে আমাদের তামাক ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। বরং আমাদের সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনে নেওয়া দরকার, যেটা আছে, কিন্তু আমি মনে করি আরও বেগবান হওয়া প্রয়োজন। যে ডিসকারেজ করা, আমার বাবা স্মোক করতেন, আমরা ভাই বোনরা কেউ করি না, এটা হলো আসল পদ্ধতি। আপনি স্মোকিং কমিয়ে নিয়ে আসেন, প্রয়োজন কমিয়ে নিয়ে আসেন, তাইলে অটোমেটিক্যালি তখন আপনি যে, অবশ্য আমি বলছি না যে তারপরে তামাকের প্রোডাকশনের বিরুদ্ধে যেতে হবে, এখনই যাওয়া সম্ভব। আমি মনে করি যে তামাক যেসব জায়গায় উৎপন্ন হচ্ছে তার একটা পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু কটনে নিয়ে যাওয়া সম্ভব, কারণ লাভজনকতার দিক থেকেও তো কটন খারাপ না করে গেছে। হিল ট্রাক্সে ব্যাপকভাবে তামাক উৎপাদন হচ্ছে এবং তাতে করে জমিরও ক্ষতি হচ্ছে। আমি কিছু উৎপাদন এলাকা দেখেছি, স্লোপ টোপে রীতিমতো ভূমিক্ষয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে তারা যুগ জনম ধরে তারা তুলা উৎপাদন করে আসছে, কিন্তু হিলের মানুষ, তাদেরকে যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে একটা বেশ অংশ আসতে পারে। 2 হচ্ছে যে ইল্ড, ফলন। আমি যেটা দেখতে পাচ্ছি যে হাইব্রিড ভ্যারাইটিসে যদি আমরা ঠিক মতো যেতে পারি, ইভেন সুদান থেকে যে ভ্যারাইটি তারা নিয়ে আসার কথা বলছেন সেটা 1.5 টাইমস হয়ে যায় স্ট্রেট ইল্ড। এখন আপনি যদি 1.5 টাইমস ইল্ড করতে পারেন, আর যদি জমি বাড়াতে পারেন কিছু, যেগুলি জমি ব্যবহৃত হচ্ছে না, সে ব্যাপারে অলরেডি তো পলিসি দেওয়া হয়েছে যে জমি ব্যবহৃত হচ্ছে না অথবা এর চেয়ে কম অর্থকরী ফসলে ব্যবহৃত হচ্ছে, সেই জায়গাগুলি আমরা দিয়ে দিতে পারি। কারণ কৃষকের স্বার্থ কিন্তু আমাদেরকে দেখতেই হবে। যদিও আমরা এই কথাটা বলি বেশি, কাজ করি কম, আলটিমেটলি কৃষকের ঘাড়ি সবচেয়ে বেশি চাপ যায়। আমি জানি এটা আমার অভিজ্ঞতা থেকে। আমার বাবা ছিলেন কৃষকের সন্তান এবং আমরা কিন্তু অল এলং কৃষির উপর আংশিক নির্ভরশীল চিরদিনই ছিলাম। তো এই নীতি সহায়তা প্রয়োজন আছে। ইম্পোর্টের ক্ষেত্রে এখানেই আমি এনবিআর এর খুব কুইক অ্যাকশন চাবো। ওনারা অ্যাপ্লাই করেছেন, দেখুন আপনি বলেছেন, আপনার কথা থেকে আমি নেই, সেটা হলো যে ডিউটি তো নাই ইম্পোর্টের উপরে, কাজে আপনার তো ডিউটি ফাঁকির কোনো সুযোগ নেই। ডিউটি ফাঁকির যদি সুযোগ না থাকে তাহলে আপনি একটা বন্ডেড হাউস দিলে তো কোনো ক্ষতি নেই। কেন, তারা সব ব্যবস্থা করে আসছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, তাদের পক্ষে করা সম্ভব। আপনারা, আমি বলি এইভাবে, আপনারা দেখান যে আসলেই ভালো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আপনারা 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেন, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেন, ওনারা 3 মাসের মধ্যে ব্যবস্থাটা চালু করে ফেলুক, উপকৃত হবে। ক্ষতিগ্রস্ত হবে একটা গ্রুপ যারা তুলা আমদানি করে, তাদের একটা কোঠারি আছে আমি জানি, কিন্তু সেই কোঠারিকে তো ভাঙতে হবে আমাদের। এবং আমদানির কারণে নিম্নমানের কটন কিন্তু আমরা বেশি দামে কিনি, আমাদের এক্সপোর্টার যারা ব্যবহার করেন সেই কটন বেশি দামে কেনেন। এটা আমরা যদি এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে বন্ধ করতে পারি এবং সত্যিকার অর্থেই 10 সেন্ট কম দামে যদি পার পাউন্ড তুলা পৌঁছে, সবারই কম্পিটিটিভনেস বেড়ে যাবে, কিন্তু সবারই কিন্তু কম্পিটিটিভনেস বেড়ে যাবে। আর কৃষকের কথা বলছি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতে। আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতে এই কারণে যে
সমস্ত পৃথিবীতে তুলায় সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্ততপক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব যে এটাকে আমরা কৃষিপণ্য স্বীকৃতি দিচ্ছি না, এটা একটা হাস্যকর। মানে এর তো কোনো অর্থ হয় না, এটা তো কৃষিপণ্য, এতে কোনো সন্দেহ নেই, এমন কোনো ক্ষতিকর পণ্য না, এটা প্রয়োজনীয় পণ্য। কাজে এটাকে কৃষিপণ্য স্বীকৃতি দিলে যে ঋণ নিতে যে সুবিধাটা হবে এটা কৃষকদেরকে উপকৃত করবে। এবং কৃষকদেরকেও দেখুন, সাবসিডি তো সরাসরি দেওয়ারও প্রয়োজন নেই। আপনি যদি এখানে 2% কমিয়ে দিতে পারেন তাদের ব্যয়, তাহলে তো 2% সাবসিডির ইকুইভ্যালেন্ট হয়ে গেল। কিন্তু সেটা প্লাস এরপর যদি দেখা যায় তারা কম্পিটিশনে টিকতে পারছেন না, তাহলে সাবসিডি দেওয়া যেতেই পারে। কারণ এই সাবসিডি আমাদেরকে কিন্তু চূড়ান্ত বিচারে উপকার করছে, কারণ আমাদের গার্মেন্টস যারা এক্সপোর্ট করবেন তাদের জন্য এটা কম্পিটিটিভ হবে। তাদের কম্পিটিটিভনেস যদি 5% বেড়ে যায়, 10% বেড়ে যায়, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাদের জন্য অনেক সহজ হবে তখন, বিশেষ করে যে সময় আসছে সামনে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার, এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটিলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপে, আমাদের ক্ষেত্রে এখনও নেননি। একটা সুবিধা আছে সেটা হলো যে আমরা কিন্তু ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করি, যেটা ইউরোপে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় পাই না। তারপরে আমাদের এটা কম্পিটিটিভ থাকতে পারছেন। তাদেরকে যদি আমরা আরেকটু সহায়তা করতে পারি, তুলার দাম কমিয়ে, তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, যাতে করে তারাও একটু খুশি থাকে যে আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবেন। এটা আমাদের জন্য প্রয়োজন। আমি একটু বিচ্ছিন্নভাবেই বলছি কথাগুলি, কিন্তু প্রত্যেকটাতেই কিছু যুক্তি আছে। 25% সম্ভব, এটা আমার কাছে অত্যন্ত এনকারেজিং একটা জিনিস মনে হচ্ছে। এ ব্যাপারে আমার মনে হয় আমাদের সব ধরনের নীতি সহায়তা প্রয়োজন। মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদেরকে অবশ্যই দেওয়া যেতে পারে, কারণ এখন যে দাম আছে তারা তো পাচ্ছে না, সমস্যা হচ্ছে না। আমরা যদি খালি নীতিগত সিদ্ধান্ত নেই যে কোনো কারণে এর চেয়ে কমে গেলে তাদের দাম, সেটা আমরা সহায়তা দেব, তাহলে কিন্তু তারা আরও নিশ্চিতভাবে করতে পারবেন। এই জিনিসটাও আমি মনে করি যে এটা সরকার করতে পারে। আমার হাতে এটা না, কিন্তু আমি এটা উত্থাপন করব যথা জায়গায়। গবেষণায় সরকারি ব্যয় বৃদ্ধিটা আসলে প্রয়োজন। গবেষণা সরকারি ব্যয়, কারণ অন্যদের গবেষণাগত জ্ঞানও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের নিজের গবেষণা এবং এই জমিনে ব্যবহৃত এই সরাসরি ইমপ্লিমেন্ট করা যে গবেষণা, সেটা আমাদের জন্য বেশি উপযোগী হবে। কাজে আমি মনে করি, আমি সম্পূর্ণ একমত যে গবেষণায় সরকারি ব্যয় বৃদ্ধি করা প্রয়োজন। আর ওই চামড়ার মতো সিজনাল সফট লোন দেওয়া জিনিয়ারদেরকে, যাতে করে তাদেরকেও আরও কম্পিটিটিভ করে ফেলা যায়। যদি তারা 2% কমে যদি ঋণ পান, তাহলে তাদের তো 2% বেনিফিট হচ্ছে ওই সময়ের জন্য। তো এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে আজকের এই সভায়, যে যা কিছু বিষয় উত্থাপিত হয়েছে, সিদ্ধান্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে, এর কোনোটাই খুব কঠিন না, প্রতিটাই সম্ভব, এবং এটা করলে প্রকৃত অর্থেই দেশের উপকার হবে। ট্রেড ডিপ্লোমেসি এবং গ্র্যাজুয়েশন নিয়ে কথা হচ্ছে। গ্র্যাজুয়েশন নিয়ে আমি একটু কথা বলি। আমি কিন্তু গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষপাতী না। ব্যবসায়ীরা অনেকেই চান যে গ্র্যাজুয়েশন আমাদের 26-এর পরিবর্তে গ্র্যাজুয়েশন পেছানো যায় কিনা। আপনারা জানেন যে গতকাল বা পরশু চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন যে না, আমরা এটা চেষ্টা করবো না। এটা চেষ্টা করবো না আমি সমর্থন করি এই কারণে যে দেখুন, আমরা কিন্তু অনেক সময় পেয়েছি। আমরা অনেক আগে থেকেই জানি যে 26-এ আমাদের গ্র্যাজুয়েশন হবে। আমরা তেমন কিছু কিন্তু করিনি। ব্যবসায়ীরা আরও অনেক পদক্ষেপ ইতিমধ্যে তারা নিতে পারবেন, সেটা তারা নেননি। তারা চাচ্ছেন যে আর একটু পিছানো হোক। আমি মনে করি যে যখন আমরা গ্র্যাজুয়েশন চলে যাব এবং এলডিসি থাকবো না, পরবর্তী 3 বছর যেটা আমাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট করি 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবেন। আমরা যখনই করি না কেন গ্র্যাজুয়েশন, এই যে 3 বছর পাওয়া যাবে, ওই 3 বছরই তারা সেটার সাথে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবেন, এবং আমি তাদের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তারা সেটা পারবে। আমাদের এই যে 3 বছর সময় আমরা পাবো, এর মধ্যেই তারা যথেষ্ট ব্যবস্থা করতে পারবেন। তবে আমাদের কাজ এখন থেকে শুরু করা দরকার, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে আমাদেরকে স্পষ্ট তালিকা দিয়ে দিয়েছে আমাদেরকে কী করতে হবে তাদের যে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য, এবং সেটা আমাদেরকে করতে হবে আলটিমেটলি। কারণ ইউরোপ আমাদের একক, মানে আমরা যদি গ্রুপ হিসাবে ধরি সবচেয়ে বড় বাজার, সেই বাজার আমরা হারাতে পারি না। কাজে সেখানে আমাদের যাতে সেই সুবিধাটা পাই, সেই জন্য আমাদের তাদের সাথে
অবশ্যই নেগোশিয়েট করতে পারতে হবে, এক দিনে যে আমরা সব কিছু পারবো তা না, কিন্তু আমরা যদি বেশ খানিকটা এগোই তখন তাদেরকে আমরা বলতে পারবো যে আমাদেরকে আরেকটু সময় দেওয়া, বাকিগুলি আমরা করছি। কিন্তু আমরা যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু তারাও এনকারেজ হবে না যে আমাদেরকে সময় দিতে। 4% ডিউটি দেশি তোলা, এটা তো এর চেয়ে বড় অ্যানোমালি তো আর কিছু হতে পারে না, তা আপনিও স্বীকার করেছেন। আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি আপনারা এই কাজটা করে দেবেন, কারণ এটার কোনো অর্থ হয় না যে ইম্পোর্ট করলে আপনারা 1 টাকাও নিচ্ছেন না তাদের কাছ থেকে, আর স্থানীয় হয়ে যারা উৎপাদন করছে তাদেরটা জিনিং ট্রেনিং করার সময় আপনারা কিছু পয়সা নিয়ে নিচ্ছেন। এটা আমার মনে হয় না এটা থেকে আপনাদের ইনকামও খুব বেশি। এইটুকু বাদ দিলে আপনারা এমনিতে আমি জানি যে আমাদের টাকা ওই যে কর আদায় নিয়ে সমস্যা আছে, সেটা হলো আসলে আমাদের যেটা উনি বলেছেন যে একটা নতুন এনবিআর তারা দেখাতে চান। আমরা আশা করি যে সেটা আপনারা জানেন হয়তো অনেকে যে আমার স্ত্রী এনবিআরের মেম্বার ছিলেন, কাজে এনবিআরের প্রতি পারিবারিকভাবে এক ধরনের অ্যাটাচমেন্ট আমাদের আছে। আমার স্ত্রী এবং তার ভাই দুজনেই এনবিআরের মেম্বার ছিলেন। তো এটা আমি মনে করি যে বাড়ানো সম্ভব হলে যারা আসলে কর দেওয়ার কথা তাদের কাছে কর আদায় করতে হবে, এটা আমরা করতে পারি নাই। কাজটা সহজও না, কারণ সিদ্ধান্ত নেয় কারা, যাদের ক্ষমতা আছে তারা। ক্ষমতা কাদের কাছে যায়, যাদের টাকা আছে। কাজেই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে তাদেরকে বাধ্য করা খুব কঠিন। এই কঠিন কাজটা করতে হবে। আমাদের খুব লজ্জাজনক একটা অবস্থায় আছে আমরা ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে। এ থেকে আমাদের বেরোতে হবে। নেপালের যে খারাপ অবস্থা, আমাদের অন্য দেশ বাদ দেন, ইউরোপের কথা বলবেন, তারা প্রায় 40% জিডিপি কিন্তু সরকারের হাতে চলে যায় ইউরোপে। 40% জিডিপি ব্যবহার করে সরকার, যে কারণে তারা সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারে মানুষকে, চিকিৎসার ক্ষেত্রে, আপনার লেখাপড়ার ক্ষেত্রে। ইউরোপে পড়াশোনায় প্রায় কোনো খরচ নেই। জার্মানিতে এই পিএইচডি পর্যন্ত, মাস্টার্স, ইউনিভার্সিটি প্রায় বিনা পয়সায় করতে পারি আমরা পারি না। তো এই জিনিসগুলো আমাদের সম্ভব যদি আমরা ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে পারি, এটা বাড়াতে হবেই। তবে পাশাপাশি এই যে ছোটো ছাড় যেগুলো, সেগুলো আমাদের দিতে হবে, কারণ চূড়ান্ত বিচারে সেগুলি কিন্তু আমাদেরকে অর্থনীতির জন্য উপকার বয়ে নিয়ে আসে। বৃত্তাকার চক্র আছে, কিন্তু সেটা আমি নিশ্চিন্ত যে আপনারা এটা অন্তত তুলার ক্ষেত্রে খুব সহজেই সেটাকে পার করতে পারবেন। আমার মনে হয় যদিও আমি খুব অর্গানাইজড হতে বলিনি, কিন্তু আমার যেগুলি পয়েন্ট আমি বলতে চেয়েছিলাম আমি সবই বলতে পেরেছি। আমি শুধু এটুকু অ্যাসিওর করছি যে ডক্টর ইউনূসের সরকারের সম্পূর্ণ সদিচ্ছা আছে যে কোনো ভালো সিদ্ধান্ত নিয়ে যদি দেশের উপকার হয়, কোনো গোষ্ঠী যদি তাতে ক্ষতিগ্রস্ত হয়, তবু সেই সিদ্ধান্ত তারা নিতে সক্ষম। হয়তো কোনো ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব আছে, কোনো ক্ষেত্রে তথ্যের অভাব আছে, কিন্তু আমরা যে জিনিসটা জানবো যে আসলে সিদ্ধান্ত নিলে দেশের মানুষের উপকার হবে, দেশের অর্থনীতির উপকার হবে, সেই সিদ্ধান্তটা আমার মনে হয় নেওয়ানো খুব সহজেই সম্ভব। আপনারা সবাই চেষ্টা করেন। মিডিয়ার ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।